মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার চতুর্সপ্ততি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মথুরায় কংসের নজরবন্দি থাকা অবস্থায় বসুদেব এবং দেবকীর ঘরে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। এদিকে বৃন্দাবনে নন্দগোপ এবং যশোদার ঘরে মৃতা কন্যা রূপে আবির্ভূতা হয়েছেন যোগমায়া। বসুদেব কংসের হাতে নিশ্চিন্ত মৃত্যু থেকে বাঁচাতে সেই ঘোর বর্ষার রাতে সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে চলেছেন বৃন্দাবনের ঘোষপল্লীর দিকে। একই সময়ে অচেতন যশোদার পাশ থেকে মৃতা কন্যাকে নিয়ে সৎকারের জন্য যমুনার তীরে এসেছেন নন্দগোপ। দুই অসহায় পিতার দেখা হলো। বসুদেব এবং নন্দ দুজনে সন্তান বদল করলেন। বসুদেবের পুত্র কৃষ্ণ চললেন নন্দগোপের বাড়িতে গয়লাদের মাঝে মানুষ হতে। নন্দগোপের মৃতা কন্যাকে নিয়ে বসুদেব বাড়ি ফিরে এলেন। কংসের হাতে তুলে দিলেন মৃতা কন্যার সব। আমরা জানলাম কংসকে যে বধ করবে সে গোকুলে বাড়ছে। এবারে নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, কৃষ্ণের জন্ম নিয়ে বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অনেক ঝগড়া আছে, এমনকি সাম্প্রদায়িক বিশ্বাসও আছে নানান রকম। আমাদের চৈতন্যপন্থী বৈষ্ণবদের মতে কৃষ্ণলীলার বিশেষত্বই হলো এই যে তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তাঁর সমস্ত ক্রিয়াকর্মগুলি মানুষের মতো এবং জীবনের কোনো ক্ষেত্রেই তিনি এই মনুষ্যত্ব অতিক্রম করেননি। তাঁর অবতার গ্রহণের মুখ্য উদ্দেশ্য অসুর রাক্ষস বধ করা নয়। দুষ্টের দমন, শিষ্টের পালন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, এই কথা নাকি কৃষ্ণের ক্ষেত্রে খাটেই না। তাঁর লীলার প্রধান উদ্দেশ্য গোপী প্রেম আস্বাদন করা এবং অতি রমণীয় মনুষ্য সম্বন্ধগুলি উপভোগ করা। তিনি যশোমতীর আদরের দুলাল, গোপ রমণীদের প্রেমিক, পাণ্ডব অর্জুনের সখা অথবা দ্রৌপদীর পরম সখা। কংসবধ ইত্যাদি দুরূহ কর্ম সাধারণে যতই চমৎকারী হোক না কেন, এগুলি তাঁর কাছে গৌণ কর্ম মাত্র। তবে কিনা পণ্ডিতগণের ভাবনা অন্যরকম। তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের পৌরাণিক চরিত্রদের সঙ্গে কৃষ্ণের জন্ম বৃত্তান্তের মিল খুঁজে পেয়েছেন। যীশুখ্রিস্ট, বুদ্ধ, রামচন্দ্র কিংবা অ্যাপোলোর মতো কৃষ্ণ দেবকীর কোলে এসেছেন অলৌকিকতার আবেশ ছড়িয়ে। জন্মের সঙ্গে সঙ্গে দেশের রাজা হেরডের হাতে যিশুর প্রাণ সংশয় হয়েছিল, ফারাওয়ের হাতে মোজেসের এবং কংসের হাতে কৃষ্ণের। এইসব বড় বড় চরিত্রেরা অনেক সময় পিতা অথবা মাতার দ্বারা পরিত্যক্ত হন। ভীষ্ম এবং কর্ণ যেমন হয়েছিলেন। ওদিকে মোজেস নলখাগড়ার বনে পরিত্যক্ত হয়েছিলেন, কৃষ্ণ পরিত্যক্ত হয়েছিলেন বৃন্দাবনে। সে পৌরাণিকেরা যাই বলুন না কেন, কৃষ্ণের মনুষ্য লীলা দেখানোর জন্য বৃন্দাবনে তাঁকে সাধারণ মানুষের মতোই দেখানো হয়েছে। হরিবংশ পুরাণে কৃষ্ণের শৈশব জীবনে যাবার আগেই যথাসম্ভব বৃন্দাবনের শোভা বর্ণনা করে নেওয়া হচ্ছে। শিশু কৃষ্ণ যেখানে থাকবেন, যেখানে বড় হবেন, সেই জায়গাটা যে মথুরা নগরের শহুরে পরিবেশের বাইরে এক সরল গ্রাম্য জীবন, সে ব্যাপারটা আগেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দিক দিয়ে বৃন্দাবনের প্রধান আকর্ষণ হলো যমুনা এবং গোবর্ধন পর্বত। নন্দগোপ বৃন্দাবনের নির্জন অরণ্য পথে ফিরে আসছিলেন। সেখানে যমুনার গভীর শীতল জলের স্নিগ্ধতা তাকে যেন আরো স্নিগ্ধ করে তুলল। নন্দগোপ গোবর্ধন পর্বতের কাছে এসে উপস্থিত হলেন। সেখান থেকে সমস্ত ব্রজভূমি দেখা যায়। যমুনার তীরে ধীর সমীরে অনেকটা জায়গা জুড়ে এই ব্রজভূমি। লতাবল্লীতে জড়ানো বড় বড় গাছ, তৃণভূমিতে চড়তে আসা শত শত গরু। গরুগুলি যেখানে ঘাস খাচ্ছে সেই জায়গাটা মোটামুটি সমভূমি। মাঝে মাঝে পুকুর, তাতে কোথাও বাঁধানো ঘাট। বনপ্রান্তে গভীরতর অরণ্যভূমিতে হিংস্র সাপদের আবাস আছে বটে, তবে তারা লোকালয়ে উৎপাত সৃষ্টি করে না। ভূমির উর্বরতায় বন যদি লোকালয় গ্রাস করে, সেই জন্য এখানকার মানুষেরা একটা অদ্ভুত ব্যবস্থা করেছে। পড়ে যাওয়া বড় বড় গাছ দিয়ে তারা ব্রজভূমির সীমান্ত বানিয়েছে। গরু বাছুরের হাম্বারক, বৃক্ষ নিম্নভাগে অলস বিষদলের শৃঙ্গ ঘর্ষণ ব্রজভূমিতে অদ্ভুত এক মন্দাক্রান্তা ছন্দের আবিলতা সৃষ্টি করেছে। ব্রজের গ্রাম্যতার যে শোভা আছে, সে শোভা নাগরিকজনের বোধগম্য নয়। ইতস্তত ঘুরে বেড়ানো শকটবাহী বলদ, এখানে সেখানে পোঁতা বাছুরের খুঁটি আর ছড়ানো ছিটানো দড়ি, এগুলি ব্রজের শোভা। এমনকি যেখানে সেখানে স্তূপীকৃত গোবর ঘুঁটে এবং শন বিছানো কুটির, এই অপরিচ্ছন্নতা এবং পরিচ্ছন্নতা দুটিই যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত।
মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ব্রজের মানুষগুলির চেহারা চাঁচা ছোলা লম্বা ঢেঙ্গা নয়, সকলে বেশ নাদুস নুদুস, ময়রাদের ঘরে যেমনটি হয়। কুটিরগুলির অন্তরাল থেকে দুগ্ধ মন্থনের গড়গড় ধ্বনি ভেসে আসে। ঘরে ঘরে তৈরি হয় দধি, ক্ষীর, তক্র, আর এইসব ঘর থেকেই ধ্বনিত হয় ব্রজভূমির শ্রেষ্ঠ সঙ্গীত। গোপ রমণীদের হাতের কঙ্কন ধ্বনি মিশ্রিত হয় গড়গড়ি চালনা শব্দভ্রমিতে। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেছেন, হরিবংশের কথক ঠাকুর এর পরেই কতগুলি বালক কিশোরের দিকে নজর করেছেন। তার কাছে লক্ষণীয় হয়েছে এই কিশোর বালকদের জুলফিওয়ালা চুল। কোথায় কাকে ভোলাবার জন্য অথবা কাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাকপক্ষধর গোপ বালকেরা ঘুরে বেড়াচ্ছে, তার দিকে হরিবংশ ঠাকুরের সজাগ দৃষ্টি আছে। এখান ওখান থেকে উনুনে চাপানো ঘিয়ের কড়াপাক গন্ধটাই যে শুধু ঠাকুরের নাকে এসে লেগেছে তাই নয়, সঙ্গে সঙ্গে তার নজর পড়েছে কতগুলি নীল শাড়ি আর হলুদ শাড়ির দিকে। ওদিকে কাকপক্ষধারী তরুণেরা খেলা করছে, আর এদিকে নীল পীতাম্বরা তরুণীরা। বনজাত পুষ্পের কর্ণভূষণ এই তরুণীদের কানে, মাথায় পয়কুম্ভ, স্তনের অগ্রভাগ স্ফুটা স্ফুট ব্যঞ্জনায় বস্ত্রাঞ্চলে আবৃত। যমুনার তীরগামী বিস্তীর্ণ পথ বেয়ে তারা জল নিয়ে আসে কাঁখের কলসিপুরে। আর ঠিক এই বর্ণনার পরেই হরিবংশ ঠাকুরের সময় জ্ঞান কত প্রখর। ব্রজভূমির গোপরাজ নন্দ গোবর্ধন পর্বত ছেড়ে এসে প্রবেশ করেন ব্রজভূমিতে, যেখানে গোপ বালকেরা তাদের ক্রীড়া মাতাল শব্দগুণে আকাশ মুখরিত করেছে। এই শব্দ নিনাদের কারণ কি সেই যমুনার জল আনতে যাওয়া জলহারিণী গোপরমণীরা? হরিবংশ ঠাকুরের এই সামান্য এবং অসামান্য বর্ণনা থেকেই বোঝা যায় আর্য ভূখণ্ডের সন্ত্রস্ত নাগরবৃত্তি এই অঞ্চলে তেমন প্রচলিত নয়। এই জনস্থানের তরুণ তরুণীরা যথাসম্ভব মুক্ত মনে বিচরণ করে। তাদের অবাধ মেলামেশা ঘোরাফেরার মধ্যে বৃদ্ধজনের তত কঠোর কটাক্ষ চোখে পড়ে না। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী তাঁর গ্রন্থ কথা অমৃত সমানে হরিবংশের এই বৃন্দাবনী বর্ণনা খানিকটা উল্লেখ করলেন এই জন্য যে, কৃষ্ণের শৈশব এবং বেড়ে ওঠাটা যদি ঠিকঠাক বুঝতে হয়, তবে গ্রাম্য জীবনের নানান সরলতা এবং মুগ্ধতা আমাদের বুঝতে হবে। বৃন্দাবনের নন্দগ্রামে যে গোপরাজটি মথুরা নগরের রাজ শিশুর অধিকারী হলেন, তিনি প্রায় গয়লাদের মোড়ল গোছের। কিন্তু তাই বলে গরু চড়াতেও তাঁর বাধে না, গরুর গাড়ি চালাতে তাঁর বাধে না। মাথুর বসুদেব যখন তার শিশুটিকে নন্দগোপের হাতে দিলেন, তখন তিনি দেখলেন শিশুটি বড় ভারী। তিনি বললেন, এই বালকটিকে হাতে ধরতে আমার বেশ কষ্ট হচ্ছে। বসুদেব তাকে বললেন, তুমি তো যথেষ্টই শক্তিমান মানুষ। নন্দগোপ সঙ্গে সঙ্গে বসুদেবের সেই প্রশংসা স্বীকার করলেন, কিন্তু ঈশ্বর বলে হয়তো নয়, হয়তো শুধু মাথুর কুলের রাজপুত্র বলেই সরল নন্দরাজ বলে উঠেছেন, দেখুন কর্তা, আমার শক্তি ক্ষমতা কিছু কম নয়। একটি ষাঁড় তেড়ে এলে আমি তার শিং দুটি ধরে নিজেকে বাঁচিয়েছিলাম। দুধের ভাঁড় সমেত গরুর গাড়ি পাকে পড়ে গেলে আমি নিজেই পাক থেকে সেই গাড়ি তুলেছি, আর সেই আমি এই শিশুটিকে ধরতে পারছি না। শেষ পর্যন্ত এই গোপরাজ শিশুটিকে কক্ষপুটে নিয়েছেন, তাকে নিজ গৃহের পরিচ্ছন্ন শয়নে শুইয়ে দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, এই ঘরে যদি কৃষ্ণকে বড় হতেই হয়, তবে মাঝে মাঝেই ব্রজভূমির গরুর কথা আসবে, ষাঁড় বলদের কথা আসবে, আর আসবে সরলমতি গোপ বালকদের কথা, যারা যমুনা পথবর্তিনী জলহারিণী গোপ কন্যাদের দেখে বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত করে তোলে। তারপর কি হলো, সে গল্প শুনুন মহাভারতের কথার পঞ্চসপ্ততি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।